কাল হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সেই গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের আবক্ষ বামপন্থীরা যে ইতিহাস ঘুরিয়ে দিয়েছিল সেই প্রকৃত ইতিহাস। এটা কোনো মূর্তি উন্মোচন নয়, এটা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাসের উন্মোচন। আজকে থেকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, ছোট ছোট ছেলেমেয়েরা সত্যি প্রকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হবে। এবং এই গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের মূর্তি কোনো একটি মূর্তি নয়, এটি একটি প্রতীক যে হিন্দুদের উপর যখন আক্রমণ হয় তখন কোনো না কোনো হিন্দুই কিন্তু ঢাল তার সামনে দাঁড়ায় এবং হিন্দুদের পরিত্রাতা হিসেবে রক্ষা করে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাকে আমরা স্টেজেতে বরণ করে নেব এবং তার হাতে মাইক্রোফোন তুলে দেবো। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, তার থেকে কিছু কথা শুনবো। প্রথমেই শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমরা বরণ করে নেব এবং শ্রমিক ভট্টাচার্যের হাতে আমরা মাইক্রোফোন তুলে দেবো। এখন সবাই আমরা ওনার কথা শুনবো। দাদা একটু পেছনে, দাদা একটু পেছনে। পেছনে চলা একটুখানি পিছনে এসো, মাথাটা কেটে এখন শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে করিয়ে বরণ করে নিচ্ছেন সকলের প্রিয় যিনি উপেন্দ্র সিনহা। বলতে শুরু করি। হ্যাঁ, ইতিহাস নিজের মতো করেই আবর্তিত হয়, আজও একবার আবর্তিত হয়েছে। 1946 সালের 16 আগস্ট সোহরাওয়ার্দীর গ্রেট ক্যালকাটা কিলিং, 14 আগস্টে কলকাতার পার্শ্ববর্তী হাওড়া সহ বিভিন্ন অঞ্চল থেকে বিহারি মুসলিম পুলিশ অফিসারদের ট্রান্সফার করিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল ওসি হিসাবে। উদ্দেশ্য ছিল একটাই, পাকিস্তানের দাবিকে প্রতিষ্ঠিত করা। মুসলমানরা লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করবে, এই আঙ্গিক থেকেই শুরু হয়েছিল লড়াই। যে ইতিহাস পরবর্তীকালে অত্যন্ত চোদ্দ করে বামপন্থী এবং কংগ্রেসরা আমাদের প্রজন্মগুলোর সামনে থেকে দূরে সরিয়ে রেখেছেন। আজকে তারই একটি অধ্যায় হচ্ছে শ্রী গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি যাকে গোপাল পাঠা হিসেবে আখ্যায়িত করেছে। একবার ঢাকার কিছু হিন্দু মহিলারা বলেছিলেন, আমাদের তো এই অবস্থা হবারই ছিল, কারণ এখানে তো কোনো গোপাল পাঠা ছিল না। একতরফা অত্যাচার, বলপূর্বক বিবাহ, ধর্মান্তকরণ, নির্বিচারে খুন, হিন্দু হত্যার মধ্য দিয়ে যেভাবে ভারতবর্ষ তার স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 15 আগস্ট, সেদিন কলকাতায় কোনো দাঙ্গা হয়নি। 15 আগস্টের আগে কিংবা পরে কলকাতায় কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি। সংঘর্ষ হয়ে গিয়েছিল 1946 সালের 16 আগস্ট। গণিতজ্ঞ থেকে শুরু করে ইমপ্রেশনিস্ট বহু মানুষ প্রাণ দিয়েছিলেন সেদিন। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ছবি বিশ্বাস জীবন্ত পুড়ে মারা যেতেন মাত্র কয়েক মুহূর্ত আগে ঘটনাস্থলে পৌঁছেছিলেন আমাদের গোপাল মুখার্জি। আজকে তার কারণে বহু হিন্দু নারী সেদিন রক্ষা পেয়েছিল। চূড়ান্ত ধ্বংস, গণধর্ষণ, ধর্মান্তকরণ, এর থেকে মুক্তি দেবার জন্য যে কোটি মানুষ রুখে দাঁড়িয়েছিলেন তার মধ্যে গোপাল মুখার্জি অন্যতম। মধ্য কলকাতা
একসময় আমাদের এই কলকাতাকে দুভাগে ভাগ করা হতো, হিন্দু কলকাতা এবং মুসলিম কলকাতা। আজও পুলিশে একজন হিন্দু ওসি আছে, সেই পদটি বিলুপ্ত হয়নি। দুর্ভাগ্যের বিষয় এটাই যে স্বাধীন ভারতবর্ষে প্রগতিশীল পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্ট সরকারকে এবং তৃণমূল কংগ্রেস সরকারকেও হিন্দু ওসি রাখতে হয়েছে কিছু শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করবার জন্য। সেদিন কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে মাংসের দোকানে যেভাবে খাসির মাংসের দোকানে পাঠার পা ঝোলানো থাকে, মহিলাদের থাই পর্যন্ত কেটে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল বিভিন্ন দোকানে আতঙ্ক তৈরি করার মধ্যে দিয়ে। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পরে নুট প্যারেড, সেটাও চলেছিল ঢাকায়, সেটাও চলেছিল কলকাতায়। এই অবর্ণনীয় অত্যাচার যারা চালিয়েছিল, পরবর্তীকালে তারাই ধর্মনিরপেক্ষতার ছদ্মনামে আপনাদের সামনে এসেছেন। যারা এই বিষয়ে আগ্রহী তারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন মুসলিম লীগের কোন ছাত্র নেতা সেদিন কলকাতার দুই বোনকে ধর্ষণ করেছিলেন। তিনি কিন্তু আজকে আমাদের কাছে মহান হয়ে আছেন, তার নাম কেউ উচ্চারণ করছে না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইতিহাসটা বিকৃত করা হয়েছে, আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আর তার মধ্যেই একজন ছিলেন গোপাল মুখার্জি। সেদিন কলকাতার জয়সওয়াল সমাজ, গুপ্তা যারা আছেন, কালওয়াড় সমাজ, তারা তাদের নিজেদের পুঁজিকে সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। তাদের তো মূলধন থাকে লোহার মধ্যে, তারা সমস্ত লোহা দিয়ে দিয়েছিলেন তরোয়াল তৈরির জন্য, হিন্দুদের বাঁচার জন্য। যারা বহিরাগত বলেন, হিন্দি ভাষীদের সম্পর্কে কথা বলেন, তাদের মনে রাখা উচিত কলকাতায় প্রগতিশীল ভদ্র বাঙালি বেঁচে থাকার, তাদের বাড়ির মহিলাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য ওই বিহার উত্তরপ্রদেশ থেকে আসা মানুষজন আজকে তারা নিজেদের সর্বস্ব দান করেছিলেন তাদের সুরক্ষার কারণে। আজ বিস্মৃতির অন্তরালে গোপাল মুখার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। গোপাল মুখার্জি যিনি ছিলেন কলকাতার হিন্দুদের রক্ষাকর্তা, আজকে তার নামে রাস্তা তৈরি হতে পারে না, তার কোনো মূর্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এমনকি কলকাতায় বাম জমানায় এই কাকুরগাছি ফুলবাগান অঞ্চলে শ্যামাপ্রসাদের নামে যে স্কুল আছে, সেখানেও মালা দিতে গেলে এক আগুন খেকো বামপন্থী ওখানে ছিলেন হেডমাস্টার মশাই, তিনি বলেছিলেন রুল বুকের কোথায় লেখা আছে যে শ্যামাপ্রসাদের নামে স্কুল হলেই শ্যামাপ্রসাদের জন্মদিন মৃত্যুদিন পালন করতে হবে। এর মধ্যে দিয়েই আমরা এসেছি। বন্দে মাতরম আমাদের মাটিতেই খণ্ডিত হয়েছে। গতকাল দেখলেন যে ভারতবর্ষের বিরোধী দল নেতা এবং ইউপিএর চেয়ারপারসন, এখন নাকি ইউপিএটা নেই, ইন্ডিয়া কি একটা হয়েছে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তাদের অস্থিরতা দেখলেন। দেবী দুর্গার নাম শুনলে আজকে কিভাবে অস্থির হয়ে উঠলেন। বন্দে মাতরম আইন করে দেবার পরেও তাকে অপমানিত করা হলো। অর্থাৎ 1937 সালে আমরা যদি বন্দে মাতরমকে খণ্ডিত না করতাম, তাহলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং এর জন্য গোপাল মুখার্জি কিংবা শ্যামাপ্রসাদ মুখার্জিদের প্রয়োজন হতো না। আমরা যদি বন্দে মাতরম ভাগ না করতাম, তাহলে 1947 সালের 15ই আগস্ট মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে আমাদের দেশভাগ মেনে নিতে হতো না। আব্রাহাম লিঙ্কন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চেয়েছিলেন, তিনি কোনো বিভাজনের সামনে আত্মসমর্পণ করেননি। তিনি বলেছিলেন আমি মাল্টিনেশনে বিশ্বাস করি না, আমি আমেরিকার সংযুক্তিকরণ চাই। 4 বছর আমেরিকার গৃহযুদ্ধ, 4 লক্ষ মানুষের মৃত্যু, আর আমাদের দেশভাগের মধ্যে দিয়ে 20 লক্ষ মানুষ মারা গেছেন। ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্ম দিলেন। বাংলাদেশের 70-71 খান সেনারা, রাজাকারেরা 30 লক্ষ হিন্দুকে খুন করেছিল। যশোর ক্যান্টনমেন্টের
পাশে যুদ্ধের পরে পাওয়া গেল 1,25,000-এর বেশি মহিলাকে, যাদের গণধর্ষণের পরে 14 থেকে 45 বছরের মধ্যে যাদের স্তন পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। এই অত্যাচার ভুলে গেছে বাংলাদেশ। আজকে তারা ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত 70,000 বইয়ের লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিল। অর্থাৎ একটা মানসিকতা, একটা র্যাডিক্যালাইজেশন। যারা কবি ইকবালের মনে করে ইসলামের কোনো ধর্ম হয় না, ইসলামের কোনো নির্দিষ্ট ভূখণ্ড হয় না, ইসলামের কোনো দেশ হয় না, ভারতবর্ষেরও পুরো ইসলামীকরণ হয়ে যাবে। গান আমরা আজও গেয়ে চলেছি, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसका एक गुलिस्ता हमारा। কিন্তু আমাদের গুলিস্তাগুলো হারিয়ে গেছে। আমরা গান গাইছি পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল ও বঙ্গ। বঙ্গের অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, সিন্ধুর কোটাটাই নেই। এই গান গাইবার সময় আমাদের কোন বুকের কোণে কি আদৌ কোনো ব্যথা করছে? আমরা কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতি আমরা ভুলে গেছি। ইসরায়েল যদি 22টা জেনারেশন ধরে তাদের দেশের কথা মনে রেখে প্রতি বছর এক জায়গায় মিলিত হতে পারে এবং এই বিশ্বাস নিয়ে মিলিত হতে পারে যে পরের বছর নিজের দেশে আমাদের সকলে সঙ্গে দেখা হবে, আমরা এক জায়গায় মিলিত হব, যদি তারা পারে, পৃথিবীর প্রাচীনতম দেশ যে দেশের সীমানা স্বয়ং ঈশ্বর তৈরি করে দিয়েছেন, সেই সাংস্কৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত হবে না কেন? যারা সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করেছিলেন তারাই দেশভাগকে মেনে নিয়েছিলেন। যারা মুসলিম লীগের অবান্তর পাকিস্তানের দাবিকে স্বীকার করে নিয়েছিলেন, কারণ গদিতে বসার প্রয়োজন ছিল খুব তাড়াতাড়ি। পণ্ডিত নেহেরু মোসলেকে দেওয়া সাক্ষাৎকারে 60-এর দশকে বলে গিয়েছেন, লিওনার্ড মোসলে তার বিখ্যাত বই দ্য লাস্ট ডেজ অফ ব্রিটিশ রাজে উদ্ধৃত করেছেন নেহেরুর বক্তব্য। নেহেরু বলছেন, ইট ইজ রাইট দ্যাট উই আর গেটিং ইনটু ইয়ার্স টু, মেনি অফ আস ওয়ার নট রেডি টু গো টু জেল এগেইন। অর্থাৎ বয়স বাড়ছে, কেউ আর জেলে যেতে রাজি হচ্ছিলেন না। আমরা যদি বিরোধিতা, প্রতিদিন আমরা পাঞ্জাব থেকে মৃত্যুর খবর শুনতে পাচ্ছিলাম, অগ্নিসংযোগের খবর শুনতে পাচ্ছিলাম। আমাদের সামনে একটা পথ এলো, সেটা হলো বিভাজন। আমরা যদি এর বিরুদ্ধাচারণ করতাম, জেল আমাদের জন্য নিশ্চিত ছিল, কিন্তু আমরা বিভাজনকে মেনে নিলাম। তবে যদি গান্ধী বলতেন না, তাহলে আমরা অপেক্ষা করতাম এবং লড়াই চালিয়ে যেতাম। অর্থাৎ কংগ্রেস দেশভাগের সমস্ত দায়িত্ব গান্ধীজির ওপর ঠেলে দিলেন। আর যে গান্ধী 1944 সালে তার হরিজন পত্রিকায় লিখছেন, এই বিশাল সংখ্যক মুসলমান যদি আত্মনিয়ন্ত্রণের দাবি হিসেবে পাকিস্তান চায়, তাহলে পাকিস্তান হবে, যদি অবশিষ্ট বৃহত্তর সমাজের অংশ এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। অর্থাৎ গান্ধী তো বলেছিলেন, সংঘবদ্ধ হও, লড়াই করো, পাকিস্তান হতে দিও না। কিন্তু আজকে সেই কথা না স্বীকার করে আজকে যারা একদিন এই দেশটাকে টুকরো করবার প্রচেষ্টা করেছিলেন, থিসিস চলে এলো কমিউনিস্টদের কাছ থেকে, গঙ্গাধর অধিকারী থিসিস, স্টালিনের জাতিসত্তার ব্যাখ্যা, দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই মুসলমানদের জন্য পাকিস্তান চাই, আর পাকিস্তানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য কলকাতা চাই। জিন্নাহ বলেছিলেন, আমি কলকাতা ছাড়া বাংলা নেব না, মত ইন বেঙ্গল, এটা জিন্নাহর বক্তব্য ছিল। আর সেই কলকাতার দখলদারি নিয়ে সেদিনকার কংগ্রেসীরা অবশ্য স্বাধীন বাংলার কথা বলছিলেন, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলা। স্বাধীন বাংলায় কি হবে? এ সমর্থক ছিলেন শরৎচন্দ্র বোস এবং কংগ্রেসের সভাপতি কিরণ শঙ্কর রায়, তারা সমর্থন করেছিলেন। পরবর্তীকালে সুরাবর্তীর এই চক্রান্ত বুঝতে পেরে তারা সেই আন্দোলন থেকে সরে আসেন। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ওপার বাংলার মানুষ নন, মানে বাঙাল নন, আদ্যন্ত ঘটি, হুগলির মানুষ, তিনি তার চোখের জলের হিসাব তিনি নিয়েছিলেন। তিনি তৈরি করেছিলেন আন্দোলন, এবং সেই আন্দোলন ফলপ্রসূ হয় 1947 সালের 20 জুন। সোমনাথ চ্যাটার্জির বাবা
ব্যারিস্টার এনসি চ্যাটার্জি 2 ঘন্টা 40 মিনিট বক্তব্য রেখেছিলেন, সারা দেশের ঘটনার বিবরণ দিয়েছিলেন, হিন্দু মুসলমান সম্পর্কের কথা তুলে বক্তৃতা শেষ করেন 2টি লাইনে, পাকিস্তান or no Pakistan, that is immaterial, but for the sake and survival of Bengali Hindus, one Hindu separate homeland is mandatory. It is very much required. আজকে সেই তত্ত্বকে সামনে নিয়েই 1940-এর 20শে জুন প্রস্তাব গৃহীত হয় প্রাদেশিক আইনসভায়, তৈরি হয় পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গল নয়, বাংলা নয়, পশ্চিমবঙ্গ। আজকে তার নামও মুছে দেবার চেষ্টা হচ্ছে একটা যুগের ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য। এই চরম যুগ সন্ধিক্ষণে যখন শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে, তখন আপনারা এখানে গোপাল মুখার্জির মূর্তি তৈরি করবার যারা উদ্যোগ নিয়েছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আপনাদের এই অনতিদূরে, এই বিধাননগরের অনতিদূরে এয়ারপোর্টের পাশে আপনারা যেটা হলদিরাম দেখছেন, তার পাশের একটি রাস্তায় একজন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন আমাদের স্থানীয় নেতা। শ্যামাপ্রসাদের মূর্তি, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি পাশাপাশি বসবে, তার জন্য দুটো যখন বেদি করা হলো, তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তরুণ নেতা, রক্তের জোরটা বেশি ছিল তখন, তিনি তখন তুলে নিয়ে গিয়ে বললেন, গান পয়েন্টে একদম গুলি করে দেবো, এখানে শ্যামাপ্রসাদের মূর্তি বসালে তোমার প্রাণ দিতে হবে। শ্যামাপ্রসাদ একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দী ছিলেন। 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্তি পেয়েছেন, ওখানে প্রতিষ্ঠিত হয়েছে শ্যামাপ্রসাদের মূর্তি। আর যিনি 10 বছর ধরে শ্যামাপ্রসাদকে জেলের মধ্যে রেখে দিয়েছিলেন, তিনি এখন জেলে। 200 কোটি টাকা এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে, আরো করবে। দেখুন, ভেবে দেখুন, আজকে এদের ছবি চারিদিকে থাকে, আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বসে আঁকো ছবির প্রতিযোগিতায় এদের হাত থেকে পুরস্কার নেয়, এদের গান শোনে, এদের থেকে গান শেখে। 200 কোটি টাকা এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে। একজন পুলিশ অফিসার বলছেন, আমরা তো সিবিআই নই, ইডি নই, ইনকাম ট্যাক্স নই, সমস্ত জায়গার মানি ট্রেলিং ধরবার মতো ক্ষমতা বা সেই এক্সপার্টাইজ আমাদের ডেভেলপ হয় না। আমরা গোদা বাংলা হিসাবে যেভাবে ধরতে পেরেছি, পাহাড় দেখেছি, মানে পাহাড় লিজ নিয়ে ফেলেছি, তারপরে রিসোর্ট পেয়েছি। এখন তার স্ত্রী গানের পরিবর্তে গোপন আর গভীর রাতে বিভিন্ন মানুষকে ফোন করছেন মুক্তির আশায়। এরাই ছড়িয়ে আছে চারিদিকে, এরাই শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে দেয়নি। কিন্তু আজ দেখুন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত তৈরি হয়ে গেছে শ্যামাপ্রসাদের সরকার। আর শুধু শ্যামাপ্রসাদ নয়, শ্যামাপ্রসাদের পাশে সেদিন যিনি এসে দাঁড়িয়েছিলেন হিন্দু রক্ষার স্বার্থে, সেই গোপাল মুখার্জি, তিনিও আজকে প্রতিষ্ঠিত হয়ে গেলেন এই স্যাটেলাইট সিটিতে, কলকাতার উপকণ্ঠে। গোপাল মুখার্জি অমর রহে, গোপাল মুখার্জি লৌহ প্রণাম। ধন্যবাদ।